নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আরজিকর কাণ্ডের বিচারের লড়াই, রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ চরমে। এরই মধ্যে হঠাৎ ঝড়, একটি অডিও ক্লিপিং প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের নেপথ্যে অতি বাম যোগ রয়েছে বলে রাজ্যের শাসক দলের দাবি। এই অডিও ক্লিপিং ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। কি বলছে তৃণমূল, কি বলছে বিরোধীরা, কি বলছেন জুনিয়র ডাক্তাররা, আমরা সবার কথাই শুনব। আজ এ নিয়ে স্টুডিওতে আলোচনা করতে যারা আমার সঙ্গে আছেন, এই মুহূর্তে যারা এসে উপস্থিত হয়েছেন, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, আপনাকেও স্বাগত। এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। অনিকেত, আপনাকেও স্বাগত। সবার প্রথমে একটা কথা না বললেই নয়, হয়তো প্রথমবার সরাসরি গতকাল কয়েক গজের ব্যবধানে মুখোমুখি হতে পারেননি ডাক্তার এবং প্রশাসনের শীর্ষ কর্তারা, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সম্ভবত প্রথমবার আমাদের স্টুডিওতে জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাশাপাশি মুখোমুখি। আমরা সবার কথা শুনব, আলোচনা করব। তার আগে একবার দেখে নিই আজকের যে অডিও ক্লিপ, যেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, সেটা ঠিক কি। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওড়াবার জন্য অর্ডার করলে করে দেয়। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে। এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন। ওই 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 মতো করেই কর। দাদু বলছে এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে চকলেট। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে রক্ত কাছে যাচ্ছি আমি। খুব চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গে আন্দোলন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আন্দোলন, আলাপ আলোচনা চলবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই উদ্বেগের বিষয়। আবির রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। আবির, ছোট করে বলো, এর কোনো নতুন ডেভেলপমেন্ট আছে? প্রথমত হচ্ছে যে এই অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পরই এটা রাজনৈতিকভাবে শোরগোলের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে, এবং তার ভিত্তিতে তারা তদন্ত শুরু করছে। এবং ওই জায়গাতে যেখানে ডাক্তাররা যারা অবস্থান করছেন, সেখানে নিরাপত্তার জন্য আরো সিসি ক্যামেরার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে শাসক দলের পরিষ্কার বক্তব্য যে চিকিৎসকরা যে দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন বা তারা যে ধরনের কথাগুলি বলছেন, সে দাবি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা অবশ্যই চিকিৎসকরা যে কথাগুলি বলছেন তাদের সঙ্গে তারা আলোচনাতে যাওয়ার জন্য প্রস্তুত, এবং প্রশাসনের সদিচ্ছার কথা বারবার ধরে তারা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে কোথাও গিয়ে পিছনে কোনো এমন কোনো কি চক্র কাজ করছে, যারা রাজনৈতিকভাবে গোটা বিষয়টিকে ঘিরে যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে রাজ্যের ক্ষেত্রে বা এই আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে কোথাও গিয়ে একটা অসুবিধার জায়গাতে তৈরি হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই অডিও ক্লিপকেই তারা হাতিয়ার করছেন, এবং এই অডিও ক্লিপের কণ্ঠস্বর কারা কারা কথা বলছিলেন
তারা আদৌ কি সিদ্ধান্ত নিচ্ছিলেন সেটাই এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, এবং সে কারণেই যে ধরনের তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা তা ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আবির আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, আপনাকে স্বাগত। আমি প্রথমেই অনিকেতের কাছে আসবো। অনিকেত, প্রথমে আমরা আলোচনায় দুটো পার্ট রাখি। এই আজকের অডিও ক্লিপ, এই যেটা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যে আপনাদের এই অবস্থান মঞ্চে একটা হামলার ছক কষা হচ্ছে, আপনারা এটা কিভাবে দেখছেন? আমরা এই অডিও ক্লিপটার কথা এখনো শুনিনি, কিন্তু হচ্ছে যে ওখানে বিধাননগর পুলিশ থেকে এসিপি ম্যাডাম যিনি ছিলেন তিনি যোগাযোগ করেছিলেন আমাদের সাথে রিগার্ডিং এই অডিও ক্লিপ কিছু এসছে বলে এরকম নয়, যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, সেখান থেকে আমাদের পক্ষ থেকে কিছু হেল্প তিনি চেয়েছিলেন। তো সেই হেল্পটা আমরা রাখি, আমাদের পক্ষ থেকে আলোচনা করে তার সাথে কমিউনিকেট করা হবে, এই জায়গাটা আছে। আমরা মনে করি আমাদের প্রোটেস্ট বা অবস্থান আমরা শান্তিপূর্ণ। এখানে শুরুর দিন থেকে আজ প্রায় 34 ডেজ, 34 দিন এবং 4 দিন প্রায় স্বাস্থ্য ভবনের পাশে, তাহলে আমরা 4টে রাত কাটিয়েছি, কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলার জায়গা, কোনো রকম ভায়োলেন্সের জায়গা আমাদের দিক থেকে ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পশ্চিমবাংলার জনগণ আকুণ্ঠ সমর্থন জানিয়েছে, সেই সমর্থনকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের যা অবস্থান এখনো আছে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা রাখি। এবং আমাদের দাবি দাবা তো অত্যন্ত সীমিত এবং সিম্পল, আর এই দাবি দাবার সাথে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর দাবি দাবা হিসেবে উঠে এসছে। সেটা 12 তারিখের রাত্রের জনসমর্থন বলুন, 14 তারিখের ভ্যান্ডালিজমের পর সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, সিনিয়র চিকিৎসকরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সমস্ত জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, এবং ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমাদের যে জায়গা, সেই জায়গাকে সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রশ্নে একটা একাত্ম বোধ করেছে। আমরা পরিষ্কারভাবে মনে করেছিলাম শুরুর দিন থেকে, এবং এখনও যেটা মনে করি, যে বিভিন্ন যা ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে, সাধারণ মানুষ ন্যায় বিচার কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে ন্যায় বিচার থেকে যখনই মানুষ বঞ্চিত হয়েছে এবং আমাদের এই আন্দোলনে ন্যায় বিচার যেহেতু সামনে এসছে, আমার মনে হয় এই জায়গা থেকে মানুষ সমর্থন জানিয়েছে। আমি আসবো অনিকেত, আপনার কাছে আবার আসবো। অডিও ক্লিপ নিয়ে অনিকেত যা বললো তাতে পার্থদা, তৃণমূল তো চাঞ্চল্যকর অভিযোগ করছে, কি বলবেন? এই অডিও ক্লিপিং যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক বিষয়। ক্ষমতায় আছেন রাজ্যে তৃণমূল কংগ্রেস, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। ফলে যদি এরকম অডিও ক্লিপ কিছু আসে, তাহলে অডিও ক্লিপের কি বলবো চক্রান্তের পেছনে কোট অ্যান্ড কোট যে কটি চরিত্র আছে এটা খুঁজে বের করার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই প্রথম। সেকেন্ড হচ্ছে কুণালবাবু যে কথাটা বললেন যে সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে, এটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। আপনি বিশ্ব বলুন তো যে কালি লাগার আর কি বাকি আছে সরকারের? এবং সরকারকে যদি বলেন গত 1 মাস ধরে কালিমালিপ্ত করেছে বিরোধীরা, কেউ না। আমি বললাম যে সরকারের পুলিশ প্রশাসন, তার হেলথ সিস্টেম, সেটা যেভাবে চলেছে কার্যত সেটাই কালি লাগার পক্ষে যথেষ্ট। আমি তৎসত্ত্বেও বলছি যে এই ধরনের কোনো ঘটনা যদি হয়, যে আজকের ডাক্তারদের আন্দোলনে যদি একটা ভায়োলেন্স হয়, তাহলে আমি বলছি যে সেটা সবচেয়ে বেশি উপকৃত কে হবে? তৃণমূল কংগ্রেস হবে। তৃণমূলের সাংসদরা, তৃণমূলের বিধায়করা হুমকি দিচ্ছে যে এই আন্দোলন তুলে ফেলানোর জন্য। ফলে আজকের যদি এরকম কোনো আক্রমণ হয়, তাহলে পরোক্ষ হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেস, তাদের বিধায়ক সাংসদ যারা আছেন তারা হচ্ছে দায়ী থাকবেন, রেসপন্সিবল থাকবেন। সেকেন্ড, আমি বলছি এরকম হাঙ্গামা, এরকম কি বলবো যে ঘটনা ইতিমধ্যে তো ঘটেছে। 14 তারিখ রাত্রেবেলায় আগস্টে যে ভাঙচুরের ঘটনা ঘটলো আরজি করে, হোয়াট ডিড দ্য পুলিশ? পুলিশ কি করেছে? আমি বলছি হত্যার পর যে ক্রাইম স্পট ভেঙে ফেলা হলো, যে যুদ্ধকালীন তৎপরতায়, হোয়াট ডিড পুলিশ? পুলিশ কি করেছে? লালবাজারে দাঁড়িয়ে ক্রাইম স্পটে যারা দাঁড়িয়েছিল তাদেরকে ক্রপ ছবিগুলো করে করে তাদের ফিকটিশিয়াস ক্যারেক্টারগুলো তুলে ধরেছে। হোয়াট ডিড পুলিশ? একদম। আমি বলছি তাহলে পুলিশই সরকারের মুখে কালি লেপেছে। কুণালবাবুর এটা জানা উচিত। ফলে এই কারণের জন্যই এই পুলিশের নেতৃত্বে যারা আছেন তাদের আর মরালি থাকার অধিকার নেই। জগন্নাথ, আপনার দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজকে বলেছেন যে এই আন্দোলনে অতিমামের অনুপ্রবেশ ঘটেছে, আপনিও কি তেমন মনে করেন? একটা হচ্ছে অনিকেতের মতো ছেলেরা বহুদিন পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাত্র আন্দোলনে, আমার মনে হয় পার্থদা আমার সঙ্গে একমত হবেন, এই ধরনের ছেলেরা, জেলা থেকে উঠে আসা মাটির গন্ধ, সপ্রতিভ, ট্যালেন্টেড ছেলেরা রাজনীতিতে সামনে এসছে, এটা পশ্চিমবঙ্গের জন্য সুখের দিন। দ্বিতীয় হচ্ছে
সিঙ্গুর আন্দোলনের সময় ভাই আপনাদের একটু জেনে রাখা দরকার, এই পার্থবাবুকে অতীত যারা করেছেন যে শক্তি, সেই শক্তি হচ্ছে এখন তোমাদের আন্দোলনের সঙ্গে ঢুকে পড়েছে। উদাহরণ দিচ্ছি, তখন এই আজকের যে ডিজি তখন ছিলেন বুদ্ধগৌড় আমলের এডিজি সিআইডিতে, আর এরকম রোজ একটা করে ক্লিপ মধু ADG বলতে দিতে হবে বিশ্বদা, আরে এডিজি ছিলেন না, সিআইডিতে ছিলেন, আচ্ছা, সেটা বলতে পারো, ADG কি করে সিআইডিতে করবে? ছিলেন, হ্যাঁ। মানে অপারেশনে ছিলেন, আর একটা করে অডিও ক্লিপ এভাবে আনতেন আর বুদ্ধবাবুরা আমাদের শোনাতেন, আমরা তখন সাংবাদিক, তারপরে এরাই অতীত হয়ে গেলেন। তো এখন কিন্তু মনে রাখতে হবে সেই ফোর্স, যে ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে সিপিএম কে শূন্য করে দিল, সেই ফোর্স কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। সেই ফোর্সের 3-4জন লোক, একজন ক্যাবিনেট মিনিস্টার এখন নেই, আরো একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে আছে, একজন রাজ্যসভার সাংসদ হয়ে আছে, চন্দ্রিমান্দিরা তখন অবশ্য তৃণমূল কংগ্রেসে ছিলেন না। তো এই ফোর্স কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তোমাদের জন্য চিন্তার ভাই এটাই কারণ এই ফোর্স যদি তোমাদেরকে টেক ওভার করে নেয়, এবং তার উদাহরণ হচ্ছে কালকে এই ফোর্স কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেজেন্ট প্লিজ বলে এসছে। আমাদের পার্টি অফিসে একটা কাস্তে হাতুড়ি এঁকে ম্যাডামকে বলেছে যে প্রেজেন্ট প্লিজ, আমরা আছি, তো সাবধান হয়ে যাও। এই আন্দোলনকে দল, রং এবং মত নির্বিশেষে সাধারণ মানুষের আন্দোলন যতদিন রাখতে পারা যাবে ততদিন মানুষ থাকবে। যে মুহূর্তে অতি বাম এলিমেন্টগুলো মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল, গত 1 মাসে রিক্লেম দ্য নাইটের যে 3য় ভার্সন আমরা দেখলাম, সেখানে লোক কমে গেল, মানুষ আসবে না। এবং যেভাবে তোমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডিফেসমেন্ট করেছো আমাদের পার্টি অফিসের বাইরে থেকে, যেভাবে তোমরা হচ্ছে যে কাস্তে হাতুড়ি ছবি এঁকে গেছো, তাতে কি হয়েছে? আজকে সবচেয়ে বেশি মানে হাসছেন সেটা হচ্ছে চন্দ্রিমাদিরা, কারণ তারা তো তাই চেয়েছিলেন, ডিরেলমেন্ট অফ দ্য মুভমেন্ট। তোমরা জন আন্দোলনকে, সাধারণ মানুষের আন্দোলনকে, সুশীল সমাজের আন্দোলন, সিভিক মানে মানুষের আন্দোলন, তার সঙ্গে বিজেপি ঢুকতে পারেনি বলে আমি বলছেন। বিজেপি ঢোকার কোনো প্রশ্নই নেই। একটা স্পষ্ট জিনিস জেনে রাখুন, আমরা একমাত্র বিরোধী দল, 40% ভোট পেয়েছি, মানে 100 জন ডাক্তার থাকলে 40 জন অন্ততপক্ষে আমাদের মতাবলম্বী, কিন্তু আমরা কোনোভাবে এই একটা আন্দোলনে ইন্টারফেয়ার করতে চাইনি। আজকে আমরা দলীয়ভাবে, আমরা স্পষ্টভাবে, ওরা জানে আমরা কি সাহায্য ওদেরকে করছি, দলীয়ভাবে আমরা আমাদের অবস্থান, আমরা রাস্তায় আছি, আমরা ধর্ণা চালাচ্ছি, আমাদের ছদ্মবেশ ধরতে হয়নি। যেই আমরা প্রকৃত বেশে বামেরা আন্দোলন করতে গেছে, লালবাজার আন্দোলনকে ফ্লপ করেছে, কেমোফ্লেজ করার ফলে অনিকেতদের যে শুভ প্রচেষ্টা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, না, প্রথমে আমি বলি যে অনিকেতরা যে বিষয়টি নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেছিল, অর্থাৎ যে মেয়েটি নির্যাতিতা হয়েছে এবং চলে গেছে, আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছি সব সময়। কারণ আমরাও চাই যে বিচার পাক এবং এই নির্যাতিতা বিচার পাক। এবারে অন্য বিষয় নিয়েও অনিকেতরা আন্দোলন করছে। আন্দোলনের আসলে মুখটা একদিকে আছে না ঘুরে গেছে সেটা অনিকেতরা নিশ্চয়ই বিচার করবে। তবে এটা তো বাস্তবে সত্যি, আজকে যে এই অডিও ক্লিপিংসটা আমরা শুনতে পাচ্ছি তাতে তো বোঝা যাচ্ছে যে কেউ না কেউ এদের পেছনে এদেরকে ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। এটা অনিকেতরা তো ছোট, বয়সে অনেক ছোট, সুতরাং আন্দোলন করা একেবারেই খারাপ নয়। তার কারণ রাজনীতির লোকের প্রশ্ন তো নেই, রাজনীতি নয়, ওরা নিশ্চয়ই কোনো একটা কিছু, ওদের অধিকার আছে, আমরা এই অধিকারকে সবসময় মর্যাদা দিই। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু আন্দোলনের ফসল, আমাদের নেত্রী আন্দোলনের ফসল, সুতরাং আন্দোলনকে আমরা সবসময় মর্যাদা দিই। অনিকেতদের যে কোনো আন্দোলনকে আমরা মর্যাদা দিই বলে 3 দিন ধরে 2 ঘন্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন যাতে কথাবার্তা হতে পারে, সমাধান সূত্র বার হয়। আপনারা সবাই জানেন, সেটা জনসাধারণ জানে, বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষও জানেন। কিন্তু অনিকেতদের যে পেছন থেকে কেউ প্রভোগ করছে এবং তার মধ্যে ওরা চলে যাচ্ছে, জগন্নাথের এই কথাটা কিন্তু ঠিক, জগন্নাথরা ঢুকতে পারেনি কারণ ভারতীয় জনতা পার্টি এটাকে একটা, এই ইস্যুটাকে ঠিক ক্যাপচার করতে পারেনি, কারণ বাম এবং অতি বাম তারা ভেতরে ঢুকে গেছেন বলে ওরা এই এটা করতে পারেনি। সুতরাং না, এটা আমি তোমাকে ডিস্টার্ব করিনি, আমি তোমাকে ডিস্টার্ব করিনি বাবু, সুতরাং শোনো, এটা নিতে পারেনি ওরা করতে পারেনি বলে বাম এবং অতি বাম ঢুকে গেছে, ওরা রাস্তায় ধর্ণা দিচ্ছে। ওরা কি পারলে ঢুকবার চেষ্টা করেনি? করেছে, কিন্তু গো ব্যাক স্লোগান শুনেছে। আমি চন্দ্রিমাদির সাহসকে সেলাম করছি,
মুখ্যমন্ত্রী বলছেন যে রাম আর বামের চক্রান্ত, উনি সেটাকে ডিনায়াল দিচ্ছেন। টিভি স্টুডিওতে বসে মুখ্যমন্ত্রীকে উনি কনফ্রন্ট করছেন। সেলাম ম্যাডাম। আচ্ছা না, না, সেলামের কোনো প্রশ্ন নেই। আমিও বলছি রামের চক্রান্ত তো সর্বত্র আছে। এটা দিয়ে বাম আর না, বরাবর এই আন্দোলনের পিছনে রাম একটু বামেরা রয়েছে, ওরা তো বলেছে। কিছুতেই শোনেনি। CM এর স্ট্যান্ডকে উনি না, না, define করেছেন। আমি CM এর আমি সালাম করছি আমি তো আপনাকে। আপনার মতো নই যে আপনার যে থাকে যে পিএমএস স্ট্যান্ডকে আপনি ডিফাই করতে পারেন। আমি অত বড় আপনার মতো নেতা নই রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেটা প্রশ্ন না। না, না, আপনি কালকেই না, না, চন্দ্রিমা দিকে salute, salute। না, 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 আমি চন্দ্রিমা দিকে স্যালিউট দিই। কালকে CM যা বলছেন উল্টো কথা বলছেন, কালকে সিএম নিজেই বলেছেন যে এটা বাম এবং আলট্রা বামে চন্দ্রিমাদি রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল অনেকটা একই সুরে কথা বলছি। ওটাই ভাই আপনার এই জগন্নাথ সুরের শোনেন। জায়গা থেকেই বলতে চাই, আন্দোলনের যা সুর, সেই সুরের বিপক্ষে যত সুর আছে সমস্ত সুরেই দেখছি প্রায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সুরের জায়গাতে যেতে চাইছি না। আমি ম্যাডাম যেমন বললেন, আমি একটা একটা করে প্রসঙ্গ বলতে পারি, একটু সময় দেবেন। নিশ্চয়ই যেটা বলতে চাইছি যে আমাদের দাবি যেমন ন্যায় বিচার, এটা ঠিক, কিন্তু 9 তারিখের যে ঘটনা ঘটেছে, তারপর 14 তারিখের যে ভ্যান্ডালিজম হয়েছে, এসআইটির জায়গা থেকে যে সিট গঠন করা হয়েছিল তার যে তদন্ত প্রক্রিয়া, সেখানে ক্রাইম সিনকে কর্ডন করার জায়গা, এফআইআর করতে এত দেরি হলো কেন, ইনস্টিটিউশনাল এফআইআর কেন হলো না, তাহলে এই যে একগুচ্ছ বিষয়, এবং সেখানে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজের মাধ্যমে বহিরাগত থেকে বহিরাগত নানান লোকজন সেখানে ঘোরাফেরা করছে। তাহলে এই যে তদন্তের প্রক্রিয়ায় গতি প্রকৃতিতে কারা বাধা দিতে চেয়েছিল? আমরা এই জন্যই শুরুতে চেয়েছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হোক। সেখান থেকে এখন কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে। আমাদের মিছিলের স্লোগান ছিল, তোমার আর কত সময় চাই সিবিআই? তাহলে সিবিআই এর কাছেও আমাদের যেমন প্রশ্ন আছে, ঠিক সেই রকমই আমরা যে দাবিগুলো রেখেছি, যেটা ম্যাডাম বলতে গিয়ে বললেন না, সেটা হচ্ছে যে আমরা কেন ডিএমই, ডিএসএইচ এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগের কথা বলছি। না না স্যার, এটা একটু বলতে দিতে হবে। আমরা কেন সিপির রেজিগনেশন চাইছি, তাহলে এবং কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, যে থ্রেড কালচার চলছিল, যে ভীতির কালচার চলছিল, এবং আজকালকার দিনে যেটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে আসছে, যে মৃতদেহ নিয়ে যে ব্যবসা চলতো, ইনস্টিটিউশনের মধ্যে যে ক্রিমিনালাইজেশনের জায়গা তৈরি হয়েছে, তাহলে সেই জায়গায় আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি। এবং এই জন্যই আমরা চেয়েছি যে কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন এগুলো তৈরি হওয়া প্রয়োজন আছে। তাহলে এই জায়গাটা যে রাজ্য সরকারের দাবি দেওয়ার বাইরে আছে, এরকমটা নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পরিষ্কার বলে যাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা এই আন্দোলন করছি না। আমাদের দাবি যেমন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটাও নয়। ঠিক সেরকমই আমরা যদি আমাদের এই আন্দোলনকে বুঝতে হয়, তাহলে দলীয় যে সংকীর্ণ রাজনীতি আছে, এই রাজনীতির ঊর্ধ্বে উঠে বুঝে দেখতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের আন্দোলনের যে মূল সুর, সেটা বোঝা সম্ভব হবে। না, আমি একটাই জিনিস বলবো যে এটা ইনফ্যাক্ট একটা ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে। কারণ এই যে ওরা সাধারণ ছাত্ররা, ডাক্তার যারা করছে, এই আন্দোলনটা করছে, এইটাকে যতক্ষণ না আপনি রাজনীতির রঙে রাঙিয়ে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের ফাইট করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ এর পেছনে মাস সাপোর্ট আছে। ফলে আপনি এরকম পরপর এরকম বিভিন্ন রকম ক্লিপিংস আসবে। কালকের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে এদের পেছনে রাজনৈতিক শক্তি আসছে, এরা চেয়ার দখল করতে চান। আদৌ নয়, ওরা কেউ চেয়ারের দাবিদার নয়। অথচ এই আন্দোলনটাকে চেয়ার দখলের আন্দোলন হিসেবে যদি আপনি দাগিয়ে দিতে চান, আসলে আপনি আন্দোলনটা নিয়ে রাজনীতি করতে চাইছেন। এতদিন ধরে যে অরাজনৈতিক চরিত্র আন্দোলনে ছিল, সাধারণ মানুষ যে সমর্থন করছেন, এটাকে কার্যত রাজনীতির রঙে রাখতে চাইছেন তৃণমূল।